করে দেন একটু, সবাই মিউট করেন। রাকিবুল ইসলাম, আপনি মিউট করেন, আপনার ওখান থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজ আসে। হ্যালো, হ্যাঁ, ছবি দেখা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, সবাই এবার মিউট হয়ে যান, আমি ক্লাস শুরু একটা করতেছি। কোশ্চেন ছিল, একটু ক্লাসটা শুরুর আগে যদি একটু জিজ্ঞেস করতে দিতেন। হ্যাঁ বলেন। আচ্ছা, আমাদের যে ক্লাসটা হচ্ছে এটা কি আপনার কোনো রেকর্ডিং কোনো ক্লাস পরে কি দেয়া হবে? মানে অনেকে তো দেখা যায়। হ্যাঁ, রেকর্ড পাবেন। থ্যাংক ইউ, এটাই জানা ছিল। আচ্ছা, ক্লাস শুরু করতেছি। আজকে টপিকস আমাদের পেপটিক আলসার ডিজিজ। ঠিক আছে, পেপটিক আলসার ডিজিজ। আলসার কি জিনিস? আলসারের বাংলা হইছে ক্ষত। ঠিক আছে, ক্ষত এক ধরনের ক্ষতরই বলি আমরা আলসার। এই আলসার যে কোনো জায়গায় হইতে পারে আমাদের বডির। আর এখানে আমরা আজকে পড়াবো হইছে পেপটিক আলসার ডিজিজ। গ্যাস্ট্রিকের সমস্যা আমরা যেইটারে বলি, গ্যাস্ট্রিকের সমস্যা বা অ্যাসিডিটি হইতে হইতে যদি একদম শেষ পর্যায়ের দিকে যায়, সে তখন হচ্ছে আলসার তৈরি হয়। ঠিক আছে, তখন সেটার নাম হয় পেপটিক আলসার ডিজিজ। এই পেপটিক আলসার ডিজিজ আমাদের জিআই ট্র্যাক্ট, ঠিক আছে, জিআই ট্র্যাক্ট বলতে বোঝায় গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট। মুখ থেকে পায়ুপথ পর্যন্ত, আমরা মুখ থেকে খাবার খাই, পায়ুপথ দিয়ে বের হয়ে যায়। এই টোটাল যে পথ, এই পথটারই বলে জিআই ট্র্যাক্ট, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট। তা এই গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্টের যে কোনো জায়গায় যদি ক্ষত তৈরি হয়, তখন তাহলে আমরা বলি পেপটিক আলসার ডিজিজ। ক্ষতটা কি কারণে তৈরি হবে? অ্যাসিডের কারণে। ঠিক আছে, অ্যাসিড, আমাদের পেটের ভিতর সাধারণত অ্যাসিড থাকে। ঠিক আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, HCl, আর পেপসিন থাকে, যেগুলো হচ্ছে হজমে সহায়তা করে। এই পেপসিন আর HCl এর যদি ইমব্যালেন্স তৈরি হয়, তখনই হচ্ছে এই আলসারটা তৈরি শুরু হয়। ঠিক আছে, আমরা যেটা অ্যাসিডিটি বলি, অ্যাসিডিটি হয় সেম কারণে। অ্যাসিড আর পেপসিনের যে ইমব্যালেন্স যদি হয়, তখন আমাদের এই অ্যাসিডিটি শুরু হয়। অ্যাসিডিটির ভালো নাম হচ্ছে ডিসপেপসিয়া। ঠিক আছে, ডিসপেপসিয়া অনেক দিন ধরে থাকতে এসে পেপটিক আলসার ডেভেলপ করে। অনেক সময় পেপটিক আলসার দিয়ে ব্লিডিং হয়। ঠিক আছে, তখন আমরা বলি ব্লিডিং পেপটিক আলসার ডিজিজ, ব্লিডিং পেপটিক আলসার ডিজিজ। তাহলে আলসার হচ্ছে ক্ষত, আর এই ক্ষত যদি জিআই ট্র্যাক্টের যে কোনো জায়গায় হয়, মুখ থেকে বায়ুপথের এই অ্যাসিড পেপসিন ইমব্যালেন্সের কারণে, তখন আমরা তারে বলি পেপটিক আলসার ডিজিজ। ঠিক আছে, এবার আসেন এর সাইন সিমটম। ঠিক আছে, সাইন সিমটম। আচ্ছা, কোথায় কোথায় কমনলি হয় এটা একটু আগে বলে নি। দেখবেন আমার স্লাইডই দেয়া আছে, এই জায়গায় লেখা আছে, দেখেন, কমন সাইট অফ পেপটিক আলসার ডিজিজ। ঠিক আছে, এই কমন সাইট অফ পেপটিক আলসার ডিজিজ মানে কোথায় সব থেকে বেশি হয়? দুইটা জায়গায় সব থেকে বেশি হয়, দুইটা কি তিনটা। প্রথমেই 1 নাম্বার কমন পড়ে হচ্ছে ডিউডেনাম। ঠিক আছে, ডিউডেনাম কি জিনিস? ডিউডেনাম হচ্ছে যে আমাদের পেটের ভিতরে যে নাড়ি বুড়ি থাকে, যে আমরা বলি যে নাড়ি বুড়ি বাংলায়, ইন্টেস্টাইন। ঠিক আছে, লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত্র, এর একটা পার্ট হচ্ছে ডিউডেনাম। ঠিক আছে, তাহলে এই ফার্স্ট পার্ট অফ ডিউডেনামের আবার 4টা পার্ট থাকে, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, এরকম 4টা পার্ট থাকে। এর ভিতর ফার্স্ট পার্টে হয়েছে সব থেকে বেশি হয়। ঠিক আছে, তাহলে মোস্ট কমন সাইট 1 নাম্বারই হয়েছে ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনাম। আর সেকেন্ড কমন আমরা যদি বলি, সেটা হচ্ছে স্টোমাক, মানে পাকস্থলী। ঠিক আছে, পাকস্থলীতে 2টা কার্ভেচার থাকে, একটা লেজার কার্ভেচার, একটা গ্রেটার কার্ভেচার। এই জায়গায় লেজার কার্ভেচার যেটা, ছোট কার্ভেচার যেটা, সেইখানে হচ্ছে কমন হয়। ঠিক আছে, এই 2টা সাইড হচ্ছে সব থেকে কমন, বেশি হয়। আর 3 নাম্বার যদি মনে রাখতে চান, তাইলে ইসোফ্যাগাস মানে খাদ্যনালী। ঠিক আছে, খাদ্যনালী নিচের পার্টে হয়। এই 3টে হচ্ছে মনে রাখতে হবে, বাকিগুলো মনে না রাখলেও হবে। এই 3টে জায়গায় সব থেকে বেশি হচ্ছে পেপটিক আলসারটা হয়। ঠিক আছে, এই পেপটিক আলসার যখন ডিউডেনামে হয়, ঠিক আছে, ডিউডেনামে যে প্রথম যে এক্সাম্পলটা দিলাম, ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনাম, যদি ডিউডেনামে হয় তাহলে আমরা বলি ডিউডেনাল আলসার। আর যদি স্টোমাকে হয় বা ইসোফ্যাগাসে মানে পাকস্থলী বা খাদ্যনালীতে হয়, তখন আমরা তারে আর গ্যাস্ট্রিক আলসার বা পেপটিক আলসার নামেই বলি, আলাদা ডিউডেনাল আলসার বলি না। কিন্তু ডিউডেনামে যখন হবে, তখন আমরা পেপটিক আলসার নামে ডাকি না, তখন আমরা এটা ডাকি একদম ডিউডেনাল আলসার নামই। আর যখন স্টোমাক মানে পাকস্থলী আর খাদ্যনালীতে, তখন আমরা পেপটিক আলসার নামে ডাকি, বা গ্যাস্ট্রিক আলসার, স্টোমাক আলসার, এইসব নামে ডাকা হয়। তাহলে এইগুলো হচ্ছে কমন সাইট, যে এই জায়গায় আলসার গুলো বেশি হয়। এবার আসেন সাইন সিমটম। ঠিক আছে, সাইন সিমটম মানে লক্ষণ
লক্ষণ কি কি লক্ষণ হবে এই জায়গায় প্রথমেই দেওয়া আছে দেখেন অ্যাবডোমিনাল পেইন, এই অ্যাবডোমিন কথাটা বাদ যাবে, অ্যাবডোমিনাল পেইন না, মূলত এই যে পরের ওয়ার্ড দেখেন ক্লাসিক্যালি এপিগেস্টিক পেইন, ঠিক আছে, এই জায়গায় আমরা বলি এপিগেস্টিক পেইন। পেইনটা মূলত এপিগেস্টিক রিজন, আর এপিগেস্টিক রিজন কোনটা আমি আগেও একদিন বলছিলাম যে এই জায়গায় বুকের শেষ পেটের শুরু, ঠিক আছে, বুকের শেষ আর পেটের শুরুর যে জাংশন ওই পয়েন্টারই বলে এপিগেস্টিক। এপিগেস্টিক তাহলে এই পেইন পেপটিক আলসারের পেইন সাধারণত এপিগেস্টিক রিজনে হয়, ঠিক আছে, এটা আমরা অ্যাবডোমিনাল পেইন বলি না, আমরা বলি এপিগেস্টিক পেইনই, একদম এপিগেস্টিক পেইন, ঠিক আছে। তারপরের পয়েন্টে আসেন, পরের পয়েন্টে হয়েছে এই জায়গায় লেখা নাই ওইটা সুন্দর করে হার্ট বার্ন বলি আমরা, ঠিক আছে, বুক জ্বালা পোড়া, পেশেন্ট বলে বুক জ্বালা পোড়া করতেছে, এটার ইংলিশ টার্ম হয়েছে হার্ট বার্ন, হার্ট বার্ন, ঠিক আছে, হার্ট বার্ন। তাহলে প্রথম পয়েন্ট এপিগেস্টিক পেইন, পরের পয়েন্ট হচ্ছে হার্ট বার্ন, ঠিক আছে। তারপরে আসেন তারপরের পয়েন্ট কি, ব্লটিং আর অ্যাবডোমিনাল ফুলনেস। অ্যাবডোমিনাল ফুলনেস মানে পেট ভরা ভরা লাগে, ঠিক আছে, এইটা অ্যাবডোমিনাল ফুলনেস। আর ব্লটিং মানে হচ্ছে গ্যাস, গ্যাস, ঠিক আছে, গ্যাস, গ্যাসটা বলি আমরা ব্লটিং, বলে না পেটে গ্যাস হয়েছে সেই গ্যাসটা বলে ব্লটিং, ব্লটিং। তারপরের পয়েন্ট অ্যাসিড রিফ্লাক্স। অ্যাসিড রিফ্লাক্সের শুধু আমরা রিফ্লাক্সও বলি অনেক সময়, ঠিক আছে। অ্যাসিড রিফ্লাক্স কি জিনিস, হয়েছে বলে না যে খাবার একদম মুখ পর্যন্ত চলে আসছে কিন্তু বমি হচ্ছে না, পেশেন্টের বমি হয় না, ঠিক আছে। রিফ্লাক্স আর বমি, ভমিটিং এর ভিতরে পার্থক্য আছে। ভমিটিং মানে হয়েছে মুখ থেকে বের হয়ে যাবে কন্টেন্ট, কিন্তু রিফ্লাক্সে মুখ দিয়ে কোনো কন্টেন্ট বের হবে না, ঠিক আছে, মুখ থেকে কিছু বের হবে না, খালি পেশেন্ট বলবে মুখটা তেতো তেতো বা টক টক লাগতেছে, প্লাস খাবার একদম গলা পর্যন্ত চলে আসছে, ঠিক আছে, এটারে বলে হয়েছে রিফ্লাক্স। আর ভমিটিং মানে তো বমি করা, একদম কন্টেন্ট খাবার মুখ দিয়ে বের হয়ে যাবে, এটারে বলে ভমিটিং। নাউসিয়া ভমিটিংও হইতে পারে, খুব একটা কমন না, ঠিক আছে, এই ভমিটিং খুব একটা কমন না, কিন্তু রিফ্লাক্স খুব কমন, রিফ্লাক্স খুব কমন। তারপরের পয়েন্ট ওয়েট লস, লস অফ এপিটাইট। এটা যখন আলসার একদম ডেভেলপ করে যায় তখন হচ্ছে আমাদের লস অফ এপিটাইট আর ওয়েট লস, এই ফিচার আমরা পাই। আর লাস্টের আরেকটা পয়েন্ট আছে হেমাটোমেসিস। হেমাটোমেসিস মানে ভমিটিং অফ ব্লাড, মানে খাবার এই যে বমি করতেছে, ঠিক আছে, বমির সাথে যদি রক্ত ওঠে তখন আমরা বলি হেমাটোমেসিস। যখন এই রক্ত বমি হয় তখন এর নাম হয়ে যায় ব্লিডিং পেপটিক আলসার, মানে পেপটিক আলসার তো হয়েই গেছে সেটা দিয়ে ব্লিডিং হচ্ছে, তখন আমরা বুঝি এটার অবস্থা খারাপ, অনেক খারাপ, ঠিক আছে, অনেক খারাপ, সেটার নাম হচ্ছে ব্লিডিং পেপটিক আলসার। এই ক্ষেত্রে হেমাটোমেসিস হয়। হেমাটোমেসিস মানে রক্ত বমি, রক্ত বমি। এই জায়গায় আরেকটা টার্ম আছে মেলিনা, ঠিক আছে, মেলিনা। মেলিনা মানে কি, মেলিনা মানে হচ্ছে আপনার আলকাত্রার মতো পায়খানা, ঠিক আছে, স্টুলের কালার আলকাত্রার মতো, ব্ল্যাক স্টুল বলি আমরা, ঠিক আছে, আলকাত্রার মতো হবে, এটা আমরা হচ্ছে মেলিনা। এটাও পেপটিক আলসারে হয়, যাদের অনেক পুরানো আলসার প্লাস ব্লিডিং হয় তাদের ক্ষেত্রে হচ্ছে মেলিনা ডেভেলপ করে, ঠিক আছে, মেলিনা, ব্ল্যাক স্টুল, ব্ল্যাক স্টুল। তাহলে কমনলি আমরা এইসব সিমটম বা লক্ষণগুলো পাই। সব থেকে কমন সিমটম যদি বলি দুই তিনটা, তাহলে এক নাম্বারই আসবে আমাদের কি এপিগেস্টিক পেইন, দুই নাম্বারই আসবে হার্ট বার্ন, হার্ট বার্ন, আর কি ব্লটিং, ব্লটিং মানে গ্যাস হওয়া, এইগুলো হচ্ছে সব থেকে কমন। আর রিফ্লাক্সও কমন, ঠিক আছে, রিফ্লাক্স পেশেন্ট ডাইরেক্ট এসে বলে যে আমার মুখে টক টক লাগতেছে, সুক্কা লাগতেছে, ঠিক আছে, এটা কমন, এই কয়টা কমন। আর বাকিগুলো হচ্ছে যখন ডিজিজটা মারাত্মক পর্যায়ে যায় তখন বাকিগুলো হইতে পারে। এই জায়গায় আরো একটু কথা আছে যে আমরা বললাম যে দুইটা বলছি না, একটা ডিউডেনাল আলসার আর একটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার, মানে ডিউডেনামে হইলে তো ডিউডেনাল আলসার আর স্টোমাকে হইলে আমরা গ্যাস্ট্রিক আলসার, দুইটাই আমি বলছি কি ডিউডেনাল আলসার কিন্তু বেশি কমন, ঠিক আছে, বেশি কমন। তাহলে আলাদা করবেন কিভাবে, আমরা সিমটম দিয়েই আলাদা করে ফেলতে পারি, ঠিক আছে, যে সিমটম দেখি, যে লক্ষণ দেখি আমরা আলাদা করতে পারি। লক্ষণের ক্ষেত্রে এই জায়গায় সব থেকে হয়েছে গুরুত্বপূর্ণ পয়েন্ট নিচের দিকে দেখেন অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর আছে, অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর, অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর মানে খাইলে বাড়ে না না খাইলে বাড়ে, ঠিক আছে। গ্যাস্ট্রিক আলসার মানে স্টোমাকের যে আলসার, পাকস্থলীর আলসার বা খাদ্যনালীর আলসার যেগুলো, এগুলো হচ্ছে খাওয়ার পর আরো এই প্রদাহগুলো বেশি হয়, মানে ব্যথা কখন হবে, খাওয়ার পর, আপনি খাইছেন খাওয়ার পর হয়েছে ডিস্টার্ব আপনারে বেশি করবে, ঠিক আছে, যদি খাওয়ার পর আপনার ডিস্টার্ব বেশি করে তার মানে এটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার, গ্যাস্ট্রিক আলসার মানে খাদ্যনালীর আলসার বা পাকস্থলীর আলসার। আর যদি খাওয়ার পর পেশেন্টের ভালো লাগে, ঠিক আছে, খাওয়ার পর পেশেন্টের ভালো লাগে মানে আপনি খালি পেটে আপনার খুব ব্যথা হচ্ছে কিন্তু খাওয়ার পর দেখবেন আপনার হচ্ছে পেশেন্ট ভালো লাগতেছে, তখন এইটা হচ্ছে ডিউডেনাল আলসার, ঠিক আছে, ডিউডেনাল আলসার। একটা হচ্ছে খাওয়ার পর অবস্থা খারাপ হয় আর একটা হচ্ছে খাওয়ার পর অবস্থা ভালো হয়। গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে খাওয়ার পর অবস্থা খারাপ হয়, আর ডিউডেনাল আলসারের ক্ষেত্রে খাওয়ার পর অবস্থা পেশেন্টের ভালো হয়, খালি পেটে খারাপ থাকে, খালি পেটে মারাত্মক বুকে ব্যথা থাকে, যে খাবার টাবার খাবে এই রিলিফ হয়ে যাবে কন্ডিশনটা, ঠিক আছে। এই পয়েন্ট
পয়েন্ট হচ্ছে এই জায়গায় সব থেকে ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা দিয়ে আমরা আলাদা করে ফেলি যে এটা কি স্টোমাকের আলসার নাকি ডিউডেনাল আলসার। ঠিক আছে, দুই ধরনের পেশেন্টই আমরা পাই মোটামুটি। এবার আসলে আরো কয়েকটা পয়েন্ট আছে, কোন এজ গ্রুপে কাদের হয়, কোন বয়সে কোনটা বেশি হয়। সাধারণত যাদের বেশি বয়স তাদের গ্যাস্ট্রিক আলসারটা কমন। ঠিক আছে, আর কম বয়সে যাদের আলসার 20-25 বছর বয়সে এটা হচ্ছে ডিউডেনাল আলসার। আর যাদের 50-60 বছর বয়সে আলসার এগুলো হচ্ছে সব গ্যাস্ট্রিক আলসার। ঠিক আছে, গ্যাস্ট্রিক আলসার। বাকি যেসব পয়েন্ট এগুলো তো ইম্পর্টেন্ট না, এগুলো নাম মনে রাখলেও হবে, খালি মেইনলি মনে রাখবেন বয়সেরটা। আর হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট যে খাওয়ার আগে ব্যথা বেশি না খাওয়ার পরে ব্যথা বেশি। ঠিক আছে, এই পয়েন্ট হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। তাইলে আমরা একটা আন্দাজ পাই যে এটা গ্যাস্ট্রিক আলসার না ডিউডেনাল আলসার। তাইলে এই দুইটা গেল, একটা হচ্ছে সিমটম আর একটা হচ্ছে আপনার এগুলো। ঠিক আছে, পার্থক্য কিভাবে করবেন দুইটা দিয়ে দুইটা। এবার আসেন যে পরে আর একটা টপিকস আছে এই জায়গায়, এই এর সাথেই আমরা ইনভেস্টিগেশন। ঠিক আছে, ইনভেস্টিগেশনটা বলে দিই যে ইনভেস্টিগেশন কি কি করবেন, মানে পরীক্ষা কি কি করবেন আপনি এই পেশেন্টের উপর। যে কোনো আলসারের পেশেন্টের আমরা সিবিসি তো করাই, প্রথমে সিবিসি এই ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবে না। ঠিক আছে, সিবিসি করতে হবে কখন, মাস্ট যখন হয়েছে ব্লিডিং পাবেন, এই যে রক্ত বমি হয়েছে তখন পেশেন্টের অবশ্যই সিবিসি করতে হবে। ঠিক আছে, সিবিসি তখন করতেই হবে। কিন্তু আমাদের মেইনলি যে আলসারের ইনভেস্টিগেশন এই ক্ষেত্রে আমরা বলি এন্ডোস্কোপি। এন্ডোস্কোপি, ঠিক আছে, এন্ডোস্কোপি একটা ইনভেস্টিগেশন করলে এন্ডোস্কোপি করতে হবে, অন্যটা বাদ। ঠিক আছে, যদি একটা করতে দিই অবশ্যই এন্ডোস্কোপি করতে হবে। এন্ডোস্কোপি মানে কি, এন্ডোস্কোপি যে মুখ দিয়ে ঢুকায় একটা পাইপের মতো ক্যামেরা লাগানো থাকে, ওইটা দিয়ে আমরা দেখি যে কোন জায়গায়, ওই যে বললাম তো আলসার মানে কি ক্ষত, তাহলে আমরা ঢুকানোর পর কম্পিউটারে দেখি যে ক্ষতটা কোন জায়গায়, যে জায়গায় ক্ষত সেই জায়গায় এসে আমরা আইডেন্টিফাই করি যে এটা এই জায়গায়। যেমন ডিউডেনামে হলে আমরা ডিউডেনাম আইডেন্টিফাই করি, খাদ্যনালী হলে খাদ্যনালীতে আইডেন্টিফাই করি যে সত্যি ক্ষত আছে কিনা, তাহলে আমরা এন্ডোস্কোপি দিয়ে আমরা দেখি। ঠিক আছে, যে ক্ষত কোন জায়গায়। আর যদি ডিউডেনামের উপর, আমি তো বললাম সব জায়গা হইতে পারে, পায়ুপথ পর্যন্ত হইতে পারে, যদি আরো নিচে হয় যদি একদম লার্জ ইন্টেস্টাইনে হয়ে যায়, ঠিক আছে, সিকাম বা কোলনে, তখন আমাদের কোলোনোস্কোপি করতে হয়, তখন হচ্ছে পায়ুপথ দিয়ে ঢুকাইতে হয় ক্যামেরা। ঠিক আছে, একটা হচ্ছে মুখ দিয়ে ঢুকায় আর একটা হচ্ছে পায়ুপথ দিয়ে ঢুকায়। মুখ দিয়ে যেটা ঢুকায় এটার নাম হচ্ছে এন্ডোস্কোপি বা ইসোফ্যাগাস্কোপি, আর যে পায়ুপথ দিয়ে ঢুকায় তাহলে এটার নাম হচ্ছে কোলোনোস্কোপি। ঠিক আছে, কোলোনোস্কোপি। তারপর আসেন আর যদি ইনভেস্টিগেশন করতে হয়, যে রক্ত বমির কথা বলছিলাম, যে রক্ত বমি হয় তাহলে তো সিবিসি তো করবেনই। এর পরের ইনভেস্টিগেশন হচ্ছে এক্স রে। ঠিক আছে, এক্স রে করতে হয় আমাদের, বেরিয়াম মিল এক্স রে। বেরিয়াম মিল এক্স রে করে আমরা দেখি যে সত্যি যদি পারফরেশন হয়ে থাকে, যে রক্ত উঠতেছে, তাহলে দেখতে বেরিয়াম মিল এক্স রে করলেই আমরা বুঝতে পারি। ঠিক আছে, পারফরেশন কিনা। পারফরেশন বোঝার আর একটা খুব সহজ উপায় আছে, যে পেশেন্টের অবস্থা তো মারাত্মক, যে রক্ত উঠতেছে মানে তো মারাত্মক না, তাহলে পারফরেশন বুঝবেন কিভাবে। পারফরেশনের পেশেন্টের পেট মানে অ্যাবডোমেন, ঠিক আছে, পেটে হাত দিলে দেখবেন একদম শক্ত হয়ে রয়েছে। ঠিক আছে, আমাদের তো সাধারণত নরম নরম পেট, কিন্তু তাদের আপনি হাত দিলে দেখবেন পেট একদম পাথরের মতো শক্ত হয়েছে। এবং পেটে যদি টোক্কা দেন, ঠিক আছে, টোক্কা দেন, টেবিলে টোক্কা, হার্ডবোর্ডে টোক্কা দিলে যেমন সাউন্ড হবে তেমন, এটার নাম হচ্ছে বোর্ড লাইক রিজিডিটি। ঠিক আছে, বোর্ড লাইক রিজিডিটি। হার্ডবোর্ডে টোক্কা দিলে যেমন সাউন্ড আসে টক টক করে, ওই পেটে মানে পারফরেশন ওয়ালা পেটে যদি ওইরকম একটা টোক্কা দেন তাহলে ওই ক্যাটাগরির সাউন্ড আসবে, প্লাস খুব পেইনফুল কন্ডিশন, পেটে প্রচুর পরিমাণ ব্যথা হবে। এটা হচ্ছে পারফরেশনের সাইন। ঠিক আছে, একদম শেষ অবস্থার কথা বলতেছি। আর প্রথম দিকে এইসব কিছু নেই, প্রথম দিকে জাস্ট আমরা আলসার সাসপেক্ট করলে কি করব, এন্ডোস্কোপি করতে দিয়ে দেবো, এন্ডোস্কোপি করে আইডেন্টিফাই করব যে কোথায় হইছে। এবার আসেন আর কি করতে পারি, আর আলট্রাসোনোগ্রাফি করতে পারি। ঠিক আছে, আলট্রাসোনোগ্রাফি করতে পারি যদি অন্য কোনো কারণ হয়, যেমন এন্ডোস্কোপি করলাম, এন্ডোস্কোপি করে দেখলাম যে সব নরমাল, তাইলে কি ব্যাপার, এই সমস্যা কেন হচ্ছে, তখন আমরা আলট্রাসোনোগ্রাম দিয়ে দেখি যে অন্য কোথাও সমস্যা আছে কিনা। আর একটা টেস্ট করা হয় যদি হেলিকোব্যাক্টার পাইলোরি সাসপেক্ট করি। হেলিকোব্যাক্টার পাইলোরি একটা খারাপ ব্যাকটেরিয়া, যেটা দিয়ে আমাদের পিউডি হইতে পারে। ঠিক আছে, পিউডি হইতে পারে। এই হেলিকোব্যাক্টার পাইলোরি দিয়ে পিউডি হয় যারা সাধারণত অনেক দিন গ্যাস্ট্রিকের ওষুধ একটা না খায় তাদের হইতে পারে, বা অনেকের জেনেটিক ফ্যাক্টর আছে যে তাদের ক্ষেত্রে হইতে পারে। এই হেলিকোব্যাক্টার পাইলোরি একটা খারাপ জিনিস, এটা দিয়ে ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে। ঠিক আছে, যদি হেলিকোব্যাক্টার পাইলোরি দিয়ে হয়, আমরা আন্দাজ করি যে পেশেন্টের অবস্থা খারাপ, ওয়েট লস আছে, তখন আমাদের আলাদা কিছু টেস্ট আছে, ইউরিয়া ব্রেড টেস্ট। ঠিক আছে, ইউরিয়া ব্রেড টেস্ট, কিন্তু নর্মালি এগুলো করা হয় না, এগুলো আপনাদের অত জানতেও হবে না, এগুলো অনেক দামি টেস্ট, এগুলো আমরা সচরাচর করতে দেই না। ঠিক আছে, সচরাচর করতে দেই না, বলে রাখলাম, একটু শুনে রাখেন। তাহলে মোটামুটি হয়েছে এই টেস্ট গুলো করতে দিই, অবশ্যই এন্ডোস্কোপিটা করতেই দিতে হবে। এবার আসেন এই যে আলসারের কথা বলতেছি, পেপটিক আলসার ডিজিজ, এগুলো কাদের বেশি হয়। ঠিক আছে, কাদের বেশি হয় সাধারণত। ঠিক আছে, কাদের বেশি হবে, একটা তো বললাম যে জেনেটিক ফ্যাক্টর, যাদের হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন হওয়ার পসিবিলিটি আছে। 2 নাম্বার, যারা ওষুধ খায়,
ওষুধ কি ওষুধ? ব্যথার ওষুধ অনেক দিন ধরে খায়, ঠিক আছে? ব্যথার ওষুধ, যেমন ব্যথার ওষুধ কি কিটোরোলাক এগুলা, বা অনেকে আর্থ্রাইটিসের জন্য ওষুধ খায়, ঠিক আছে? আর্থ্রাইটিসের জন্য ওষুধ খায়, সেগুলো যারা অনেক দিন ধরে খায় তাদের হইছে এই পিউডি হওয়ার চান্স বেশি। তারপর স্মোকিং যারা করে, মানে সিগারেট খায়, তাদেরও এই পিউডি হওয়ার চান্স বেশি। এছাড়া আরো কিছু ইনফেকশন আছে, কর্ন ডিজিজ টিজিজ, এগুলো পিউডি হওয়ার চান্স বেশি। কিন্তু আমাদের দেশে সব থেকে কমন কজ পিউডির একটা হচ্ছে খাদ্যাভ্যাস, এই যে তেলযুক্ত খাবার খায় প্রচুর পরিমাণে, এইটা। আর একটা হচ্ছে ড্রাগ, এই যে ওষুধ খায়, ঠিক আছে? ওষুধ কি ওষুধ? এই যে ব্যথার ওষুধ খায় বা স্টেরয়েড খায় যারা আর্থ্রাইটিসের পেশেন্ট, এইসব ওষুধে কিন্তু পিউডি করে, ঠিক আছে? এই কেসে মোটামুটি রিস্ক ফ্যাক্টর এগুলো। এবার আসেন, মোটামুটি সবকিছু হয়েছে, এবার আসেন ট্রিটমেন্টে কি কি ওষুধ আছে, ঠিক আছে? অনেক ওষুধ আছে, গ্যাস্ট্রিকের ওষুধের কোনো শেষ নাই, এটা আপনারা অনেকগুলো জানেন, যা জানেন না তাও আমি বলতেছি। এই জায়গায় অনেক গ্রুপে আমরা ভাগ করি সাধারণত। আমি একদম কম পাওয়ার থেকে শুরু করতেছি, ঠিক আছে? একদম কম পাওয়ারের প্রথম গ্রুপ অ্যান্টাসিড, সবাই জানেন, ঠিক আছে? অ্যান্টাসিড বর্তমানে অত ইউজ হয় না, আগে অনেক ইউজ হইতো। এই যে অ্যান্টাসিড প্লাস আমরা ইউজ করতাম প্রচুর পরিমাণে, এটা একটা ভালো ড্রাগ, ঠিক আছে? ভালো ড্রাগ, কিন্তু বর্তমানে আমরা অ্যান্টাসিড প্লাস অত ইউজ করি না। এর পরিবর্তে আমরা কি ইউজ করি? বর্তমানে আরো আমাদের সুন্দর সুন্দর সিরাপ চলে আসছে, সিরাপ প্লাস ট্যাবলেটও চলে আসছে। সিরাপের ভিতরে চলে আসছে যেমন এলজিসিড প্লাস, এলজিসিড ডিএক্স, এই নামে আরো অনেকগুলো আছে, অ্যালবিকন, গ্যাবিপ্লাক্স, এইসব জাতীয়। বর্তমানে আমরা অ্যান্টাসিডের পরিবর্তে এগুলো ইউজ করি। এগুলা কাদের ইউজ করি? মূলত এই যে সিরাপ যেগুলোর কথা বললাম, সিরাপের এগুলোর নাম নাই, এগুলো আপনারা লিখে নেন, এলজিসিড প্লাস, এলজিসিড ডিএক্স, অ্যালবিকন প্লাস, গ্যাবিফ্লাক্স, এগুলা, ঠিক আছে? এগুলো আমরা কাদের ক্ষেত্রে ইউজ করি? যাদের যে মাঝে মধ্যে বলতে কি, ওই যে পেশেন্ট কমপ্লেন করে তার পেট ফাঁপা দিয়ে থাকে অল টাইমই খাবার খাইলে, এইসব পেশেন্টদের ক্ষেত্রে আমরা সিরাপ গুলো বেশি দিই। তাদের ক্ষেত্রে আমরা ওরকম ট্যাবলেট দিই না, দিলে হয় কি পেশেন্ট তো এরকম একটানা ট্যাবলেট খাইতে পারবে না। আমাদের গ্যাস্ট্রিকের ওষুধ একটানা 1 মাসের বেশি খাওয়া খারাপ, ঠিক আছে? খারাপ। এই জন্য যাদের এরকম অল্প সমস্যা বা যাদের এইরকমই খাবার খাইলে এরকম হয় সমস্যা, তাদের ক্ষেত্রে আমরা সবসময় সিরাপ প্রেসক্রাইব করি পাওয়ার অনুযায়ী। সব থেকে কম পাওয়ার হচ্ছে এলজিসিডের থেকে এলজিসিড প্লাস এর পাওয়ার বেশি, আর তার থেকেও বেশি পাওয়ার এলজিসিড ডিএক্স, ঠিক আছে? ডিএক্স, এই ওষুধগুলো আমরা দিই সাধারণত 1 বেলা বা 2 বেলা করে খাইতে বলি। যাদের অল্প সমস্যা তাদের 1 বেলা দিলেই হয়, 1 বেলা 2 চামচ। আর যাদের একটু বেশি সমস্যা তাদের আমরা 2 বেলা দিই, ঠিক আছে? 2 বেলা দিই, 2 বেলা 2 চামচ করে। এরকম করতে করতে সর্বোচ্চ একদিনে 4 বেলা পর্যন্ত দেয়া যায়, কিন্তু আমরা দেই না, ঠিক আছে? আমরা সর্বোচ্চ 2 বেলায় দিই, ডোজটা বাড়াই দিই। প্রথমে 2 চামচ করে দিই, কাজ না হলে পরবর্তীতে 3 চামচ করা যাইতে পারে, 4 চামচ করা যাইতে পারে। তাহলে 1 নাম্বার পয়েন্ট হচ্ছে সিরাপের অপশন গেল। আর অ্যান্টাসিড তো বললামই ভালো ড্রাগ, কিন্তু আমরা বর্তমানে ইউজ করি না। আর একটা এই জায়গায় ড্রাগ আছে অ্যান্টাসিডের মধ্যে, সিমেথিকন, ঠিক আছে? সিমেথিকন ফ্লাকল নামে বাজারে পাওয়া যায়। এই ফ্লাকলটা আমরা ইউজ করি যাদের ব্লটিং বেশি, যে গ্যাসের সমস্যা বেশি, ঠিক আছে? বায়ুর কথা বলি, ঠিক আছে? বায়ু, এই ক্ষেত্রে আমরা এই ফ্লাকল সিরাপটা দিলে খুব ভালো কাজ করে। এই ক্ষেত্রে দামি ড্রাগ দেওয়ার কোনো দরকার নাই, ফ্লাকল দিলেই খুব ভালো কাজ করবে, ঠিক আছে? ফ্লাকল সিরাপ পাওয়া যায়। বাচ্চাদের ক্ষেত্রে তো এই ফ্লাকলই বেশি ইউজ করি আমরা গ্যাস্ট্রিকের জন্য, যে গ্যাসের জন্য, ঠিক আছে? ফ্লাকলের পেডিয়াট্রিক্স ড্রপ আছে, এই ফ্লাকল ইউজ করি। বড়দের ক্ষেত্রেও ইউজ করা যায় যদি গ্যাসের সমস্যা থাকে সাধারণত। তারপর আসেন সেকেন্ড গ্রুপ আমাদের হয়েছে H2 ব্লকার, ঠিক আছে? H2 ব্লকার মানে যা আগে রেনিটিডিন ছিল, এখন নাই, ব্যান্ড হয়ে গেছে। এখন পাওয়া যায় ফেমোটিডিন, এই একটা ড্রাগ, ঠিক আছে? এইটা কাদের দেবেন? এটা সাধারণত আমরা বাচ্চাদের ক্ষেত্রে ইউজ করি, প্লাস বড়দের ক্ষেত্রেও করা যাবে যাদের অল্প সমস্যা, ঠিক আছে? অল্প সমস্যা, বেশি সমস্যায় ফেমোটিডিন ইউজ করে খুব একটা লাভ হবে না, ঠিক আছে? ফেমোটিডিনের ডোজ 2 বেলা, 20 mg করে 2 বেলা। আর বাচ্চাদের ক্ষেত্রে 10 mg পাওয়া যায়, 10 mg দিতে পারেন, ঠিক আছে? সিরাপ পাওয়া যায়, সিরাপও দিতে পারেন। খালি ফেমোটিডিনই পাওয়া যায় এখন, রেনিটিডিন নাই কিছু, ঠিক আছে? শুধু ফেমোটিডিন পাওয়া যায়, ফেমোট্যাক, ফেমোটিড, এইসব নামে। তারপরের গ্রুপ সলিউশন যেটা আমরা সব থেকে বেশি ইউজ করি, পিপিআই, প্রোটন পাম্প ইনহিবিটর, পিপিআই নামেও একটা ড্রাগ আছে, ঠিক আছে? পিপিআই নামেও একটা ড্রাগ আছে, কিন্তু গ্রুপের নাম হচ্ছে পিপিআই। এই গ্রুপে অনেক ড্রাগ আছে, ওমিপ্রাজল, প্যান্টোপ্রাজল, ল্যান্সোপ্রাজল, র্যাবিপ্রাজল, ডিক্সল্যান্সোপ্রাজল, অনেক ড্রাগ আছে। আমরা যেগুলো খাই, যে সারসেল, অমুক তমুক, রেমো, ঠিক আছে? ম্যাক্স প্রো, সব হচ্ছে এইসব গ্রুপের ড্রাগ। প্রোটন পাম্প ইনহিবিটরের ডোজ সাধারণত কত? 20 mg করে 2 বেলা, নট 40 mg। পেশেন্ট পার্টি কিন্তু 40 mg খায় অনেকেই, কিন্তু 40 mg কিন্তু এর কোনো ডোজ নাই। ডোজ হয়েছে 20 mg করে 2টা, সকালে একটা, রাতে একটা, 20 mg করে। আর যে 40 mg কেউ খায়, সিঙ্গেল ডোজ দিলেই হয়, ঠিক
ঠিক আছে, সিঙ্গেল মানে এক বেলা খাইলেই হয়। 40 mg 2টা খাওয়ার কোনো দরকার নাই। এই যে প্রোটন পাম্প ইনহিবিটরের ভিতরে অনেকগুলো আছে, বললাম যে অমিপ্রাজোল, ইসোমিপ্রাজোল, প্যান্টোপ্রাজোল। এই ক্ষেত্রে ডায়রিয়ার পেশেন্টদের ক্ষেত্রে আমি আগের দিনও বলছি, ডায়রিয়ার পেশেন্টদের ক্ষেত্রে অনলি প্যান্টোপ্রাজোল ইউজ করা যাবে, বাকিগুলো ইউজ করা যাবে না, কারণ বাকি ড্রাগগুলো আরো ডায়রিয়া করায়, ঠিক আছে, ডায়রিয়া ট্রেন্ড এগুলো। এই জন্য আমরা বাকিগুলো ইউজ করবো না, ডায়রিয়ার ক্ষেত্রে অনলি প্যান্টোপ্রাজোল আর নাইলে ফেমোটিডিন এগুলো। আর এমনি সব থেকে যে প্রোটন পাম্প ইনহিবিটরের ভিতর গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে ইসোমিপ্রাজোল, সার্জেল যেগুলো, ঠিক আছে, সার্জেল নামে যেটা আপনারা খান, রেমো নামে আছে। এই ইসোমিপ্রাজোলটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড, সব থেকে ভালো আমরা বলি, ঠিক আছে। আর সব থেকে সাইড ইফেক্ট কম আবার প্যান্টোপ্রাজোলের, কিন্তু এফিকেসি বেশি হচ্ছে ইসোমিপ্রাজোলের। তাহলে এই ড্রাগগুলো আমাদের হচ্ছে লাস্ট অপশন বলতে পারেন, যে পিপিআই আমরা ইউজ করি, পিপিআই আমরা সচরাচর ইউজ করি। আর যাদের অবস্থা খারাপ তাদের ক্ষেত্রে আমরা পিপিআই দেবো। তারপরের যে গ্রুপ, এই গ্রুপটা আমরা অত ইউজ করি না, অ্যান্টিমাস্কুলিনিক, এটা লাগবে না আপনাদের জন্য, ঠিক আছে, এটা ইউজ করি না। তারপর অ্যান্টিবায়োটিক আছে, অ্যান্টিবায়োটিকের কথা আমি একটু পরে বলতেছি। তারপর আরো দুইটা ড্রাগ আছে, দুইটা ড্রাগ কি, মিজোপ্রোস্টল আর সুক্রালফেট। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা মারাত্মক, ঠিক আছে, মারাত্মক, ওই যে ব্লিডিং, পেপটিক আলসার যাদের, তাদের ক্ষেত্রে সুক্রালফেট আমরা ইউজ করি। ওই যে আলড্রিপ নামে পাওয়া যায়, আলড্রিপ, ঠিক আছে, অনেক দামি একটা ড্রাগ, 400 টাকার মতো সিরাপ নেয়, তাদের ক্ষেত্রে আমরা এই সুক্রালফেট ইউজ করি। নর্মালি আমরা সুক্রালফেট ইউজ করি না, ঠিক আছে, করি না। আর প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ মিজোপ্রোস্টল, এটাও কিন্তু ইউজ করা যাবে, এটাও ইউজ করা যাবে। এটা হচ্ছে সাইটোমিস নামে বাজারে পাওয়া যায়। এটা কিন্তু অ্যাবর্শনের ড্রাগ, ওই সাইটোমিস অনেকে গোলাই যায় ফার্মেসিতে চাইলে, ভাবে যে এই ড্রাগ কেন, এই ড্রাগের দুইটা কাজ, অ্যাবর্শনের কাজে এই মিজোপ্রোস্টল ইউজ হয়, আবার এই যে গ্যাস্ট্রিকের ক্ষেত্রেও কিন্তু এই সাইটোমিস ইউজ হয়। এই জন্য গোলানো যাবে না, এটা জানতে হবে, যারা জানে না তারাই ভুল করবে যে এটা তো ওর ড্রাগ, এতে কেন দিছে। এতেও দেয়া যাবে এই সাইটোমিসের দুইটা অ্যাকশন, একটা ওই জায়গায় অ্যাকশন, আর একটা হচ্ছে এই গ্যাস্ট্রিকের ক্ষেত্রে অ্যাকশন। গ্যাস্ট্রিকের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ একদিনে 800 মাইক্রোগ্রাম পর্যন্ত দিতে পারি, এমসিজি পর্যন্ত দিতে পারি, ঠিক আছে, দেয়া যাবে। এটা যার জেনে রাখার জন্য জানেন, যে কেউ যদি বাই চান্স বলে যাতে বুঝতে পারেন, ভুল না যাতে না করেন। এগুলো আমরা সচরাচর ইউজ করি না, এগুলো যারা বেশি খারাপ কন্ডিশন তাদের ক্ষেত্রে ইউজ করি। নরমালি আমরা ইউজ করব কি, প্রোটন পাম্প ইনহিবিটর ইউজ করব, জিসোমিপ্রাজোল, অমিপ্রাজোল, প্যান্টোপ্রাজোল 20 mg করে দুইবার। আর যেগুলো ওই ল্যান্সোপ্রাজোল, এগুলো 30 mg করে, ঠিক আছে, 30 mg করে দুইবার। নতুন আরেকটা ড্রাগ আসছে বনোপ্রাজোন, বনোম্যাক্স নামে পাওয়া যায়, এই ড্রাগটা সাধারণত আমরা নরমাল যে আলসার, এই যে নরমাল যেগুলো বলতেছে যে অ্যাসিডিটি, এই ক্ষেত্রে আমরা এই বনোপ্রাজোন বলেও ইউজ করবেন না, এটা একটা খারাপ ড্রাগ, ঠিক আছে। এটা আমরা কাদের ক্ষেত্রে ইউজ করি, যাদের অবস্থা খারাপ খুব, ঠিক আছে, রিফ্লাক্স ইসোফেজাইটিস যাদের ডেভেলপ হয়ে যায়, একদম ইসোফেগাসের অবস্থা খারাপ, তাদের ক্ষেত্রে ইউজ করব। বনোপ্রাজোন মূলত গ্যাস্ট্রিকের ওষুধ না, ঠিক আছে, গ্যাস্ট্রিকের ওষুধ না, এটা আরো হাই পাওয়ারের ওষুধ। এই বনোপ্রাজোনের প্রচুর সাইড ইফেক্ট আছে, এগুলো ইউজ না করাই বেটার। তাইলে এই ড্রাগগুলো আমরা মূলত ইউজ করব। এবার আসেন যে অ্যান্টিবায়োটিকের কথা বলছিলাম, অ্যান্টিবায়োটিক কাদের দিব, অ্যান্টিবায়োটিক দিব যে ওই যে হেলিকোব্যাক্টার পাইলোরির কথা বলছি, ঠিক আছে, হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন হয়েছে। আগেই বলছি যে নর্মালি আমরা ইনভেস্টিগেশন করি না, ওই যে বললাম ইউরিয়া ব্রেড টেস্ট, এটা দামি টেস্ট অনেক, ঠিক আছে, দামি টেস্ট, এই জন্য করি না। মানে যদি এবার সাসপেক্ট হয় যে পেশেন্টের হেলিকোব্যাক্টার পাইলোরি দিয়ে ইনফেকশন হয়েছে, আপনি অনেক গ্যাস্ট্রিক ওষুধ খাওয়াইছেন 1 মাস 2 মাস, কিন্তু পেশেন্টের কোনো উন্নতি নেই, তখন আমরা করি কি, ট্রিপল থেরাপি দিয়ে দিই। ট্রিপল থেরাপি মানে এই হেলিকোব্যাক্টার পাইলোরির এগেইনস্টে কাজ করবে এমন ড্রাগ দিয়ে দিই। এই ক্ষেত্রে কি করা হয়, এই ক্ষেত্রে একটা দেওয়া হয় প্রোটন পাম্প ইনহিবিটর, ওই যে অমিপ্রাজোল বলেন বা ল্যান্সোপ্রাজোল বলেন, প্যান্টোপ্রাজোল বলেন, এইটা পাশাপাশি দেওয়া হয়। অ্যান্টিবায়োটিক দেওয়া হয় দুইটা। কোন দুইটা অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, একটা দেওয়া হয় ক্লারিথ্রোমাইসিন, আর একটা দেওয়া হয় অ্যামোক্সিসিলিন অর মেট্রোনিডাজল, ঠিক আছে। এই 3টে ড্রাগ একত্রে আমরা 7 দিনের জন্য ট্রিটমেন্ট দিই, 7 থেকে 14 দিন। কিছু পেশেন্টের 7 দিন, কিছু পেশেন্টের 14 দিন, 7 থেকে 14 দিন বলা হয় আর কি, 7 থেকে 14 দিন ট্রিটমেন্ট দেওয়া হয়। এটারে বলে ট্রিপল থেরাপি, ঠিক আছে, ট্রিপল থেরাপি। এই ড্রাগ গুলা এখন একসাথেই পাওয়া যায়, পাইলোট্রিপ, ঠিক আছে, পাইলোট্রিপ নামে একটা ওষুধ আছে, পাইলোট্রিপ 55 বা 57 টাকা দাম, ওই ওষুধটা আমরা দিয়ে দিই। ওইটার ভিতরে হচ্ছে 3টা ড্রাগ মিশানো থাকে, এই যে 3টার নাম বললাম এগুলো হচ্ছে মিশানো থাকে, তখন ওই পাইলোট্রিপ দিয়ে আমরা যা দিয়ে দিই, সেই পাইলোট্রিপ খাবেন 7 দিন, 2টা করে, ঠিক আছে, 2টা করে, সকালে একটা রাতে একটা, 7 দিন এই পাইলোট্রিপ খাবেন। পাশাপাশি কি এই 7 দিন খাওয়ার পর যে ওই যে গ্যাসের ওষুধ, যেটা অমিপ্রাজোল বলেন বা প্যান্টোপ্রাজোল বলেন বা ইসোমিপ্রাজোল বলেন, এইটা আরো সে খাবে 2 মাস, ঠিক আছে, 2 মাস। কেউ 2 মাস দেয়, কেউ 3 মাস দেয়, কেউ
6 সপ্তাহ দেয়, আমরা সেফলি বলি 2 মাস, ঠিক আছে? 2 মাস খাবে, তাহলে দেখা যায় পেশেন্টের উন্নতি হয়। কি বললাম, যাদের আমরা আন্দাজ করছি হেলিকোব্যাক্টার পাইলোরি দিয়ে ইনফেকশন হয়েছে, এমনকি দেখবেন যাদের আলসারের কারণে অপারেশন পর্যন্ত করা লাগে, তাদের এই অপারেশনের পরই আমরা ট্রিপল থেরাপি দিয়ে দিই, যে যদি হেলিকোব্যাক্টার পাইলোরি থাকে তাহলে মরে যাবে অ্যান্টিবায়োটিকের ফলে। এই জন্য আমরা কোনো রিস্ক নেই। এই থেরাপিটার নাম হয়েছে ট্রিপল থেরাপি, আর ড্রাগের নাম হচ্ছে পাইলোট্রিপ, ঠিক আছে? 3টা ড্রাগ একত্রেই পাওয়া যায় পাইলোট্রিপ নামে, পাইলোট্রিপ কিট। তাহলে এই ড্রাগটা দেব 2 বেলা করে 7 দিনের জন্য, আর পরবর্তী 2 মাস খাবে সে শুধু ইসোমিপ্রাজল মানে সার্জেল বা ওই যেটা দেন গ্যাসের সেইটা। তাহলে এইটার নাম হচ্ছে ট্রিপল থেরাপি, ঠিক আছে? আর এই ট্রিপল থেরাপিটা খুব গুরুত্বপূর্ণ। যদি হেলিকোব্যাক্টার পাইলোরি থাকে, পেশেন্টের ক্যান্সার হওয়ার চান্স প্রচুর পরিমাণে বেড়ে যায়, ঠিক আছে? বেড়ে যায়। এই জন্যই আমাদের ট্রিপল থেরাপিটা সাধারণত দেয়া হয়। মোটামুটি সবকিছু। আরেকটা আছে আপনার ট্রিপলের পর কোয়াড্রুপল থেরাপি আছে, এটা আপনাদের পড়তে হবে না, এটা আরো হায়ার লেভেলের, এটা দরকার নাই আপনাদের, ঠিক আছে? আপনাদের আমি ছবি দিয়ে দিছি অলরেডি, আগেই ছবি পেয়ে গেছেন মনে হয় সবাই। দেখেন সেকেন্ড লাইন থেরাপির ভিতরে আবার অনেকগুলো ড্রাগ আছে, এটা আপনাদের জন্য না, এটা পড়ার কোনো দরকার নাই, ঠিক আছে? যদি ট্রিপল থেরাপি ফেল করে তাদের ক্ষেত্রে আমরা সাধারণত এই কোয়াড্রুপল থেরাপিতে যাই। আর এত সব ট্রিটমেন্টের পরও যদি পারফরেশন হয়ে যায়, পেশেন্টের আলসার ভালো না হয়, তাহলে লাস্ট অপশন হচ্ছে অপারেশন করতে হয়, ঠিক আছে? অপারেশন করতে হয়। পারফরেশন হয়ে গেলে ওইটা রয়েছে আপনার ঠিক করতে হয়, অপারেশন করে তখন আমরা অপারেশন করি। অপারেশনের বিভিন্ন আছে, এগুলো আপনাদের লাগবে না। অপারেশন করে আমরা এই ট্রিপল থেরাপি দিই 7 দিনের, তারপর ফার্দার আবার ওষুধ দিই 2 মাসের জন্য, ঠিক আছে? গ্যাস্ট্রিকের ওষুধ। আর নরমাল যে আমাদের যেটা এতক্ষণ তো বললাম সব আলসারের কথা, নরমাল যে গ্যাস্ট্রিকের সমস্যা, সবার যে গ্যাস্ট্রিকের সমস্যা, এইটার টার্ম হচ্ছে ডিসপেপসিয়া, ঠিক আছে? এটার নাম হচ্ছে ডিসপেপসিয়া। ডিসপেপসিয়া কি ট্রিটমেন্ট দিবেন? নরমাল যে আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা, জাস্ট গ্যাস্ট্রিকের ওষুধ দিবেন। ওই যে বললাম ফার্স্টে, যদি কম সমস্যা হয়, কম সমস্যা হলে H2 ব্লকার দিয়ে ট্রিটমেন্ট দিতে পারেন। যদি তার থেকে বেশি সমস্যা হয়, পিপিআই দিয়ে ট্রিটমেন্ট দিতে পারেন। পিপিআই মানে ইসোমিপ্রাজল, পেন্টোপ্রাজল। আর তা খাওয়ার পর যদি পেশেন্টের উন্নতি নয়, আমরা দুইটা একসাথে চালাই, যে পিপিআই দিই প্লাস সিরাপ দেই একটা, ঠিক আছে? এই যে আগেই সিরাপের নামগুলো বলে দিছি, অ্যালজিসিড, ঠিক আছে? অ্যালজিসিড প্লাস এই সিরাপ দিই আর পিপিআই দিই একত্রে 15 দিন থেকে 1 মাসের একটা ডোজ দিই। দেখা যায় পেশেন্টের এরপর উন্নতি হয়। এবার উন্নতি হলে আমরা কি করি, পিপিআইটা বাদ দিয়ে দিচ্ছি, পিপিআই আর খাওয়ার দরকার নাই। যদি সমস্যা মনে হয়, সিরাপটা সে খাবে, ঠিক আছে? সিরাপটা সে খাবে। আর এই সিরাপের একটা সাইড ইফেক্ট আছে, বাথরুম নরম করবে কিন্তু, ঠিক আছে? ডায়রিয়া করতে পারে। যদি ডায়রিয়া করে কোনো পেশেন্টের, তাহলে কি ডোজ কমাই দিতে হবে। যারা আপনি 2 বেলা 2 চামচ করে খাইতে বলছেন, তারা খাইতে বলতে হবে 1 চামচ করে 2 বেলা, ঠিক আছে? এরকম ডোজ কমাই দিই। আর কিছু করা হয় না, সাধারণত এইভাবেই ট্রিটমেন্টটা দেওয়া হয়। বুঝতে পারছেন সবাই আশা করি। এবার কোনো কোশ্চেন থাকলে শুনতে পারেন, জিজ্ঞেস করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলেন। আমি মোহাম্মদ ইকবাল হোসেন। আমার একটা প্রশ্ন ছিল, হচ্ছে যে প্রশ্নটা হলো এটা, যে আমি যে আপনাদের যে ইয়াটা করছি আর কি, কোর্সটা করছি, এটা সম্ভবত ডিএমএ, ডিএমএস, এলএমএফ এবং প্যারামেডিক্যাল। তো এটা এই কোর্স করার পরে কি আমি কোনো ধরনের চেম্বার করতে পারবো বা প্রেসক্রিপশন লিখতে পারবো? আচ্ছা, এটা ক্লাসের টপিকস না, ঠিক আছে? এটা ক্লাসের টপিকস না, এইসব নিয়ে শামীম ভাইয়ের সাথে পরে কথা বলবেন। এমনি পড়ানোর মধ্যে কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। ওকে স্যার, তাহলে শামীম স্যারের কাছে প্রশ্ন করব। পড়ানোর মধ্যে কোনো টপিকসে কোনো সমস্যা থাকলে কোশ্চেন করতে পারেন, যা বোঝেন নাই বা কিছু জানতে চান এই সমস্ত পেশেন্ট ব্যাপারে বলতে পারেন। বিষয়টা হচ্ছে যে আমাদের আন্ডারে যা যা পড়ে তা তো সবই শুনলাম এবং সবই জানলাম। তো সেক্ষেত্রে আপাতত গ্যাস্ট্রিক নিয়ে আমার জানা নাই, মানে জানার দরকার নাই আপাতত, ইনশাল্লাহ। জি স্যার, আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম। হ্যাঁ বলেন। বিষয়টা হচ্ছে যেটা বলছিলেন যে ট্রিপল থেরাপির ভিতরে একটা বলছিলেন যে অ্যামোক্সাসিলিন এবং মেট্রোনিডাজল, যেটা আর বলছেন
ক্লারিথ্রোমাইসিন এই তিনটা কি একসাথে? না, এই তিনটে একসাথে নাই। যে ক্লারিথ্রোমাইসিন এটা একদম কমন, এটা থাকবেই। আর অ্যামোক্সাসিলিন অথবা মেট্রোনিডাজল, ঠিক আছে, এই দুইটার যে কোনো একটা অথবা মেট্রোনিডাজল থাকবে, দুইটার একটা থাকবে। আর ক্লারিথ্রোমাইসিন থাকবেই। আর থাকবে কি আর একটা পিপিআই থাকবে, যে কোনো পিপিআই। আমি আপনাদের এক্সাম্পল দিচ্ছি পাইলোট্রিপ দিয়ে, ঠিক আছে। পাইলোট্রিপে থাকে সাধারণত অ্যামোক্সাসিলিন, ক্লারিথ্রোমাইসিন আর ল্যান্সোপ্রাজল, ঠিক আছে, ল্যান্সোপ্রাজল। ঠিক আছে, অর্থাৎ মেট্রোনিডাজল অথবা অ্যামোক্সাসিলিন দুইটার একটা, যে কোনো একটা থাকবে। হ্যাঁ, যে কোনো একটা। জি জি জি, ঠিক আছে, ধন্যবাদ স্যার। যে পাইলট ট্রিপের কথা বলছি, আর একটা আছে পাইলট ট্রিপ আর, ঠিক আছে। পাইলট ট্রিপ আর নামে একটা ড্রাগ পাওয়া যায়, ওইটা সব সেম। ওইটাই খালি ল্যান্সোপ্রাজলের পরিবর্তে র্যাবিপ্রাজল দেওয়া। বা আপনারা যদি এইসব ড্রাগ কম্বিনেশন না দিয়ে আলাদা আলাদা দিতেছেন, আলাদা আলাদা কেউ দেয় না, খাইতে কষ্ট হবে, প্লাস দাম বেশি পড়বে, ঠিক আছে। এটা অনেক আগে চলতো, আলাদা আলাদা দিলেও আলাদা আলাদা দেওয়া যাবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আলাদা আলাদাও দেওয়া যায়, আলাদা আলাদা দিলে দাম অনেক বাইরে যায়, আবার খাইতেও পেশেন্টের সমস্যা হয়, ঠিক আছে। আর এই ট্রিপল থেরাপি কখন দিবেন? যখন পেশেন্টের অবস্থা সিরিয়াস, গ্যাস্ট্রিক কমেই না, তাদের পাইলট ট্রিপ খাওয়াবেন। এর আগে প্রথমেই পাইলট ট্রিপ দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। পাইলট ট্রিপ পরের রিজার্ভ অপশন আমাদের, পাইলট ট্রিপ প্রথমে দেওয়ার কোনো দরকার নেই। শোনা যাচ্ছে না কথা, জোরে বলেন। এছাড়া আরেকটু বিষয়, বিষয়টা হচ্ছে যে একটা লোক, তাকে আমি চিনি, ওনার এরকম, ওনাকে যে কোনো এক সময় এরকম এই পাইলট ট্রিপ দ্বারা চিকিৎসা করা হয়েছে। এখন উনি মাঝে মাঝে খাবারের পরে পেট ভরাবোধ হয়, অথবা মাঝে মাঝে ওই গলার উপর দিয়ে কেমন যেন খাবার উঠে যাইতে চায়। এই জন্য ওনার কি করণীয়? আচ্ছা, আচ্ছা সবাই হ্যাঁ করেন। আপনি যেটা বলছেন এটা সাধারণত রিফ্লাক্সের কারণে হয়েছে। আমি বলছিলাম যে রিফ্লাক্সের কারণে খাবার একদম গলা অব্দি উঠে যায়, ঠিক আছে, গলা অব্দি উঠে যায়। এটা মূলত যে পাইলট ট্রিপ এর সাইড ইফেক্ট না, এটা মূলত হচ্ছে আলসারের একটা সাইড ইফেক্ট এইটা, ঠিক আছে। এই ক্ষেত্রে কি করণীয়? এই ক্ষেত্রে পেট যেহেতু আপনি ভরার কথা বলছেন, এই ক্ষেত্রে ফ্লাকল দিতে পারেন, কারণ এটা গ্যাসের জন্য পেট ভরা ভরা মনে হয়, ঠিক আছে। ফ্লাকল দিতে পারেন। এই ক্ষেত্রে ডমপিরিডনও দিতে পারেন, কারণ ডায়রিয়ার কোনো কমপ্লেন তো নাই, তার পেট ভরা, ঠিক আছে। ইনডাইজেশন, ডমপিরিডন দিতে পারেন, ফ্লাকল দিতে পারেন। আর যে রিফ্লাক্সের কথা, যে খাবার উঠে যায়, এটা সাধারণত পিপিআই কন্ট্রোল করে। নরমাল পিপিআই দিয়ে দিলে এটাই কন্ট্রোল করবে, আলাদা কোনো ওষুধের দরকার নেই। ওই লোক যদি এখন কন্টিনিউ কি কোনটা খাবে সে? কন্টিনিউ বলতে আপনি হচ্ছে, আমরা তো বললাম গ্যাস্ট্রিকের ওষুধ সাধারণত 15 দিন থেকে 1 মাস, ঠিক আছে, 1 মাস। সেই ক্ষেত্রে আপনি ইসোমিপ্রাজল দিতে পারেন, যেমন সার্জেল এই টাইপের, বা ম্যাক্স প্রো দিতে পারেন, এই টাইপের যে কোনোটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। ফ্লাকল যেটা বলছেন ওটা হচ্ছে অস্থায়ী বা সাময়িক সময়ের জন্য। ওটা পেট যখন ভরা লাগবে সে খাবে, ঠিক আছে, সে খাবে। ফ্লাকল সিরাপ আকারে পাওয়া যায় সাধারণত, যখন পেট এরকম ফাঁপ দিয়ে উঠবে তখন সে ফ্লাকল খাইলে এই বায়ুটা, যে পেটের ভিতর গ্যাসটা, এটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে। ঠিক আছে স্যার, ধন্যবাদ। আরে খান কি হইছে? আসসালামু আলাইকুম, বলেন স্যার। আমার নিজের জন্য একটু মানে ট্রিটমেন্ট দেন। আমি গ্যাস্ট্রিকের ওষুধ মানে রেগুলারলি খাচ্ছি। কি ওষুধ? স্যার এই যে ম্যাক্স প্রো 20। আচ্ছা, আপনি সিরাপ খাওয়া শুরু করেন, ম্যাক্স প্রো বাদ দিয়ে দেন, লাগবে না। সিরাপ খাবেন শুধু, অ্যালজিসিড প্লাস, ঠিক আছে, 2 চামচ করে 2 বেলা। স্যার এখন একটু খাবার মানে যে গলা পর্যন্ত উঠে আসে আর যে কফ আসে, বুঝতে পারছি। আপনি শুধু অ্যালজিসিড প্লাস খাবেন, আর কিছু লাগবে না, ওইটা খাইলে ঠিক হয়ে যাবে। অ্যালজিসিড প্লাস আর এই যে গ্যাস্ট্রিকের ওষুধ একদিন খাইছি, আর খাওয়ার দরকার নেই, ঠিক আছে। উপকার পান নাই, আর লাগবে না। কন্ট্রোলে তো থাকি না স্যার। আচ্ছা, না খেলে কি কন্ট্রোলে থাকে? না মানে ওষুধ খাওয়া লাগে স্যার, মানে খাওয়ার পর কি কন্ট্রোলে থাকে সেটা জিজ্ঞেস করছি। খাওয়ার পরে আপনি খাওয়ার পর কন্ট্রোলে থাকলে আপনি করবেন কি, অ্যালজিসিড প্লাস যেটা বললাম এটা তো খাবেনই, আর যেটা খান আর কি, এখন খান কি ম্যাক্স প্রো খান?
হ্যাঁ স্যার। ম্যাক্স প্রো একটা করে খাবেন জাস্ট, ঠিক আছে? একটা দুপুরবেলা খাবেন, আর সকালে আর রাতে খাবেন অ্যালজিসিড প্লাস, ঠিক আছে? এটা এরকম খান 15 দিন, ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। আর গ্যাস্ট্রিকের ওষুধ একটু করেন, মিউট করেন সবাই। গ্যাস্ট্রিকের ওষুধ সবসময় 15 দিন থেকে 1 মাস এই ডিউরেশনে দিবেন, 1 মাসের বেশি ডিউরেশনে খাওয়াবেন না, ঠিক আছে? কারণ গ্যাস্ট্রিক ওষুধের একটা সাইড এফেক্ট আছে, গ্যাস্ট্রিকের ওষুধ কিন্তু কার্সিনোয়েড টিউমার বা ক্যান্সার পর্যন্ত করতে পারে। আপনি যদি গ্যাস্ট্রিকের ওষুধ বেশি বেশি খাওয়ান, মানে খাইতেই থাকেন, তাহলে কি হবে যে আমাদের যে অ্যাসিড, আমাদের পেটের ভিতরে অ্যাসিড আছে, আগেই বলছি, অ্যাসিড বাইরে গেলেই না অ্যাসিডিটি হয়, ঠিক আছে? যখন গ্যাস্ট্রিক ওষুধ খাইতেই থাকবেন, এই অ্যাসিড আর বের হবে না, ঠিক আছে? নিঃসরণ হবে না। অ্যাসিড যদি না নিঃসরণ হয়, অ্যাসিড কিন্তু আমাদের জন্য দরকারি, কারণ পেটের ভিতর যে ক্ষতিকর জীবাণু টিবাণু আছে এগুলো অ্যাসিড মেরে ফেলে। যেমন হেলিকোব্যাক্টার পেটের ভিতর বাঁচতে পারে না, কিন্তু যখন অ্যাসিড থাকবে না, হেলিকোব্যাক্টার বাইসে থাকবে, আর তখন কি হবে, ক্যান্সার হইতে পারে। এই জন্য হচ্ছে কন্টিনিউয়াস লং টার্ম অ্যাসিডিটির ওষুধ, গ্যাসের ওষুধ খাওয়া ঠিক না। আমরা বলি 1 মাস পর্যন্ত খাইতে, কিন্তু হ্যাঁ খাওয়া যাবে। কাদের যাবে? যাদের আলসার অলরেডি হয়ে গেছে, আলসার, তাদের অ্যাসিড প্রচুর পরিমাণে হচ্ছে। কিন্তু নর্মাল পাবলিক, আমরা যারা যে গ্যাস্ট্রিক ওষুধ না খাইলে ভালো লাগে না, এরকম খাওয়া যাবে না, ঠিক আছে? যাদের অ্যাবসলিউট ইন্ডিকেশন আছে শুধু তাদের বেলায় খাওয়া যায়। এছাড়া নর্মাল কন্ডিশন যাদের, যে অল্প গ্যাস্ট্রিকের সমস্যা, একটা গ্যাস্ট্রিক ওষুধ খাই, এরকম রোজ খাইতে আছে, তাদের ক্ষেত্রে খাইলে কিন্তু এটা ক্যান্সার পর্যন্ত হইতে পারে। আর এই গ্যাস্ট্রিকের ওষুধের ফলে ক্যান্সার কিন্তু হয়, ঠিক আছে? হয় না যেমন না, এটা খুব কমন, খুবই কমন, ঠিক আছে? লাস্ট বয়সে যে পেশেন্ট পাকস্থলীর ক্যান্সার নিয়ে আসে। স্যার কি যেন একটা কোশ্চেন করতেছিলেন, আমি শুনতে পাইনি, আরেকবার করেন। গ্যাস্ট্রিকের মানে খুব গুরুতর পর্যায়ে কোন ঔষধটা খাইতে হবে, কোন স্তরে কোন ঔষধটা আমাদের জন্য প্রযোজ্য? এটা বলে ফেলছি, আমাদের কোন স্তরে কোন ওষুধ বলে ফেলছি। আমরা প্রথমেই শুরু করি একদম কম সমস্যা হলে S2 ব্লকার, মানে ফেমোটিডিন। এরপর যখন বাড়ে, আমরা নরমালি যেগুলো খাই, যে ম্যাক্স প্রো, সার্জেল, এগুলা পিপিআই। কিন্তু যখন এই ম্যাক্স প্রো সার্জেলও কন্ট্রোল না হয়, তখন আমরা কি করব, এই পিপিআই এর সাথে সিরাপ দেবো একটা, ঠিক আছে? সিরাপ দেবো, এই দুইটা মিক্সার করে খাই, যে সিরাপও দেই প্লাস পিপিআইও দেই। তারপর বলি কি 15 দিন পর বা 1 মাস পর পিপিআইটা বাদ দিতে সিরাপটা কিছুদিন কন্টিনিউ করবে। এরপর পেশেন্টের উন্নতি হয়ে যায়। আর যদি উন্নতি না হয়, তাহলে আমরা সিরাপটাই সাধারণত কন্টিনিউ করতে বলি, যে বেশি দিন খাবে। কিন্তু ওই যে পিপিআইটা করে কি, যে কমাই দিই, যখন মারাত্মক খারাপ লাগবে তখন সে শুধু পিপিআই খাবে, এছাড়া পিপিআই খাওয়ার দরকার নাই। আর তারপরও কন্ট্রোল না হলে, তা আলসারের দিকে চলে গেছে, তখন আমরা ওই অনুযায়ী ট্রিটমেন্ট দিই, ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার এই যে এলজিসি প্লাসের সাথে এই যে পিপিআই নামে যে গ্যাস্ট্রিকের ওষুধ পাওয়া যায়, ওইটা খাইলে কেমন হবে স্যার? হ্যাঁ, পিপিআই আপনি যেটা খাচ্ছেন সেটা খুব ভালো ওষুধ, ম্যাক্স প্রো, ঠিক আছে? পিপিআই আমি আগেই বলছি, পিপিআই নামে ওষুধও পাওয়া যায়। আর পিপিআই হচ্ছে গ্রুপের নাম, ঠিক আছে? প্রোটন পাম্প ইনহিবিটর, একটা গ্রুপের নাম। আপনি যেই ওষুধ ইচ্ছে খাইতে পারেন, ঠিক আছে? ওষুধ নিয়ে কোনো সমস্যা নাই, যেটা খাচ্ছেন ওইটা খাইলেই চলবে। পিপিআই খাওয়ার আর চেঞ্জ করার দরকার নাই। আর যদি আরেকটু ভালো আপগ্রেড করতে চান, তাহলে মামস ট্যাবলেট খাইতে পারেন, ঠিক আছে? ম্যাক্স প্রো মামস পাওয়া যায়, সেগুলো ট্রাই করতে পারেন। আর কারো কিছু জানার আছে বা কোশ্চেন আছে? আচ্ছা, কোশ্চেন না থাকলে আজকে শেষ করলাম। আসসালামু আলাইকুম। muito senior que lo vi, tiene que ser, ¿no?